দিল্লির ক্যান্টনমেন্টের অভিশপ্ত সরণি একটি প্রামাণ্য অভিজ্ঞতার মহাকাব্য পটভূমি। দিল্লি শহরটা দিনের আলোয় যতটা কোলাহলপূর্ণ, রাতের অন্ধকারে কিছু এলাকা ততটাই গম্ভীর আর রহস্যময়। বিশেষ করে দিল্লির ক্যান্টনমেন্ট বা সেনানিবাস এলাকাটি। মাইলের পর মাইল বিস্তৃত জঙ্গল, পুরনো আমলের বিশাল সব বট আর অশ্বত্থ গাছ, আর সাপের মতো এঁকে বেঁকে যাওয়া পিচ ঢালা রাস্তা। এই এলাকায় সেনা সদস্যদের কড়া পাহারা থাকলেও সাধারণ মানুষের জন্য রাত ১২টার পর এই রাস্তা দিয়ে যাওয়া মানেই বুক ঢিপঢিপ করা এক অভিজ্ঞতা। কারণ এখানকার বাতাসে ভেসে বেড়ায় এক অতৃপ্ত আত্মার দীর্ঘশ্বাস। যাত্রা শুরু। ঘটনাটি ৯০-এর দশকের শেষের দিকের শীতের এক রাত। ঘড়িতে তখন ২:৩০ দিল্লির ধৌলা কুয়া এলাকা থেকে জনৈক আইটি প্রফেশনাল, নাম ধরুন আকাশ, নিজের মারুতি ৮০০ গাড়িটি চালিয়ে দ্বারকার দিকে ফিরছিলেন। কুয়াশা এতটাই ঘন ছিল যে গাড়ির হেডলাইটের আলো মাত্র কয়েক ফুট পর্যন্ত গিয়ে থমকে যাচ্ছিল। চারপাশ একদম শুনশান, মাঝে মাঝে ঝিঁঝি পোকার ডাক ছাড়া আর কোনো শব্দ নেই। আকাশ মিউজিক সিস্টেমটা একটু জোরে চালিয়ে দিলেন যাতে একা চলার ভয়টা একটু কমে। কিন্তু ক্যান্টনমেন্টের মূল মোড়টা পার হতেই হঠাৎ তার মনে হলো বাইরের তাপমাত্রা যেন কয়েক ডিগ্রি কমে গেল। গাড়ির হিটার চালু থাকা সত্ত্বেও তার হাত পা ঠান্ডা হয়ে আসছিল। প্রথম দেখা। রাস্তার এক নির্জন বাঁকে আসতেই আকাশের হেডলাইটের আলোয় সাদা রঙের একটা ছায়া ফুটে উঠল। প্রথমে তিনি ভেবেছিলেন হয়তো কুয়াশার কুণ্ডলী, কিন্তু কাছে যেতেই দেখলেন রাস্তার একদম ধারে ধবধবে সাদা শাড়ি পরা এক তরুণী দাঁড়িয়ে আছে। শীতের সেই হাড় কাঁপানো রাতে মেয়েটির গায়ে কোনো সোয়েটার বা চাদর ছিল না, শুধু সেই পাতলা সাদা শাড়ি। মেয়েটি এক হাত বাড়িয়ে গাড়িটি থামানোর ইশারা করল। আকাশের মনে হলো এই নির্জন রাস্তা একটা মেয়ে বিপদে পড়েছে, সাহায্য করা উচিত। কিন্তু ঠিক সেই মুহূর্তে তার দাদুর বলা একটা কথা মনে পড়ে গেল, ক্যান্টনমেন্টের রাস্তায় রাতে যাই দেখিস না কেন, গাড়ি থামাবি না। আকাশের ষষ্ঠ ইন্দ্রিয় তাকে ডাক দিল। তিনি ব্রেক না কষে গাড়ির গতি কিছুটা বাড়িয়ে দিলেন। সেই অলৌকিক ধাওয়া। গাড়িটি যখন মেয়েটির একদম কাছ দিয়ে চলে যাচ্ছিল, আকাশ কৌতূহলবশত জানলার কাঁচ দিয়ে বাইরে তাকালেন। যা দেখলেন তাতে তার হৃৎস্পন্দন কয়েক মুহূর্তের জন্য থমকে গেল। মেয়েটি তার দিকে তাকিয়ে এক অদ্ভুত পৈশাচিক হাসি হাসল। তার চোখের মণি ছিল একদম সাদা, কোনো কালো অংশ নেই। আকাশ আতঙ্কে এক্সিলারেটরে জোরে চাপ দিলেন। গাড়ির কাঁটা ৬০ থেকে ৮০, তারপর ১০০ ছুঁই ছুঁই। তিনি ভাবলেন মেয়েটিকে পেছনে ফেলে এসেছেন, কিন্তু রিয়ার ভিউ মিররে তাকাতেই তার রক্ত হিম হয়ে গেল। সেই সাদা শাড়ি পরা মেয়েটি গাড়ির পেছনে দৌড়াচ্ছে, আর সেটা কোনো সাধারণ দৌড় নয়। মনে হচ্ছিল সে যেন বাতাসের ওপর দিয়ে ভেসে আসছে। পরের কয়েক সেকেন্ড ছিল আকাশের জীবনের দীর্ঘতম সময়। মেয়েটি দৌড়াতে দৌড়াতে গাড়ির জানলার সমান্তরালে চলে এলো। আকাশ দেখলেন মেয়েটি তার জানলার কাঁচে টোকা দিচ্ছে আর ক্রমাগত বলছে, রোক তো, মুঝে ভি জানা হ্যায়। থামাও, আমাকেও যেতে হবে। গাড়ির স্পিড তখন ১০০ কিলোমিটারের ওপরে, অথচ মেয়েটি অবলীলায় পাল্লা দিয়ে দৌড়াচ্ছে। তার চুলগুলো হাওয়ায় উড়ছিল, আর সেই ফ্যাকাশে মুখটা বারবার জানলার কাঁচের কাছে আসছিল। আকাশ তখন স্রেফ ঈশ্বরের নাম জপছিলেন আর চোখ বন্ধ করে স্টিয়ারিং ধরে রেখেছিলেন। অপ্রত্যাশিত সমাপ্তি। রাস্তার শেষে যখন সেনা সদস্যদের চেকপোস্ট দেখা গেল, হঠাৎ করেই এক তীব্র আর্তনাদ শোনা গেল। আকাশ দেখলেন মেয়েটি এক নিমেষে রাস্তার ধারের ঘন জঙ্গলের গভীরে মিলিয়ে গেল। চেকপোস্টে যখন আকাশ গাড়ি থামালেন, তিনি ঘামছিলেন এবং থরথর করে কাঁপছিলেন। সেনা সদস্যরা তার অবস্থা দেখে জল এগিয়ে দিলেন। একজন বয়স্ক জওয়ান শান্ত গলায় বললেন, আপ পহলে নেই হ্যায় সাহেব, ইয়ে ইহাঁ রোজ কা কিস্সা হ্যায়। আপনি প্রথম ননন সাহেব, এটা এখানে রোজকার ঘটনা। পেছনের ইতিহাস ও জনশ্রুতি। বলা হয় ৭০ বা ৮০-র দশকে এক রূপবতী নারী এই রাস্তা দিয়ে যাওয়ার সময় কোনো এক দুর্ঘটনায় বা অসাধু মানুষের হাতে প্রাণ হারান। তার দেহটি জঙ্গলে ফেলে দেওয়া হয়েছিল। লোকমুখে শোনা যায় তিনি নাকি মূলত সেই সব মানুষদেরই দেখা দেন যারা একা গাড়ি চালান। অনেকেই বিশ্বাস করেন যারা দয়াপরবশ হয়ে গাড়ি থামিয়ে তাকে লিফট দেন, তাদের গাড়ি পরে কোনো বড় দুর্ঘটনার কবলে পড়ে এবং চালকের মৃত্যু হয়।
সেই থেকে ক্যান্টনমেন্টের এই রাস্তাটি অভিশপ্ত সাদা শাড়ির মহিলার এলাকা হিসেবে পরিচিত। আজও যদি আপনি দিল্লির ক্যান্টনমেন্ট এলাকা দিয়ে রাত ৩টের সময় যাতায়াত করেন, অভিজ্ঞ ট্যাক্সি চালকরা আপনাকে সাবধান করে দেবেন। যাই হোক না কেন, মাঝপথে কোনো সাদা শাড়ি পরা মহিলার জন্য গাড়ি থামাবেন না। বিজ্ঞানের কাছে এর কোনো উত্তর নেই, কিন্তু দিল্লির ওই নিস্তব্ধ রাস্তায় আজও এক অশরীরী সত্তা তার গন্তব্যের খোঁজে ঘুরে বেড়ায়। গল্পটি আপনার কেমন লাগলো? আপনি কি এমন আরও কোনো ভৌতিক রোমহর্ষক ঘটনা শুনতে চান? তাহলে ফলো